বিহারের পাটনা শহর। শাহনাজ বড় হয়েছিলেন পাটনায়, তার স্নেহময় পরিবারের ভালোবাসায় ঘেরা পরিবেশে। সময়ের সঙ্গে সঙ্গে যখন সে তরুণী হয়ে উঠল, তার বাবা মা সিদ্ধান্ত নিলেন এবার তার জন্য একজন উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে বের করার সময় হয়েছে। তারা এমন একজন পাত্র চাইছিলেন যিনি শুধু শিক্ষিতই নন, বরং প্রতিষ্ঠিত, যিনি শাহনাজকে স্বাচ্ছন্দ্য ও সুখের জীবন দিতে পারবেন। অনেক খোঁজাখুঁজির পর তারা খুঁজে পেলেন জাফর উদ্দিনকে। তিনি পাটনার কাছেই অবস্থিত লিসারি এলাকার বাসিন্দা ছিলেন। পেশায় তিনি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং সৌদি আরবে একটি সম্মানজনক চাকরি করতেন। বিষয়টি শাহনাজের পরিবারের কাছে ছিল এক সুবর্ণ সুযোগ, একটি উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি। বিয়ের প্রস্তাব দেওয়া হলো এবং দুই পরিবারই এতে সম্মত হলেন। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো তাদের বিয়ে। আনন্দ, আশা আর নতুন স্বপ্নে ভরা ছিল সেই দিনগুলো। বিয়ের পর শাহনাজ ও জাফরের দাম্পত্য জীবন শুরু হয় মধুর আবহে। কিছুদিন সবকিছুই ভালো চলছিল, কিন্তু সময়ের সঙ্গে জাফর সিদ্ধান্ত নেন সৌদি আরবের চাকরি ছেড়ে দেওয়ার। তিনি স্ত্রী ও দুই ছোট ছেলেকে নিয়ে চলে আসেন নয়ডায়, নতুন করে জীবন শুরু করার আশায়। সেখানে টানা 2 বছর তারা বসবাস করেন এবং ধীরে ধীরে নতুন জীবনের সঙ্গে মানিয়ে নেন। মে মাস ঘনিয়ে এলো, সঙ্গে এলো ঈদের আনন্দঘন বার্তা। জাফর প্রস্তাব দিলেন, অনেক দিন হয়ে গেছে, এবার পাটনায় গিয়ে ঈদ উদযাপন করা যাক। তাছাড়া সৌদি আরবে কাজ করার সময় যে অর্থ তিনি সঞ্চয় করেছিলেন, তা দিয়ে তিনি শাহনাজের বাবা মায়ের বাড়ির পাশেই একটি নতুন বাড়ি তৈরি করেছিলেন। নতুন বাড়িতে ঈদ উদযাপনের চিন্তায় তাদের মন ভরে উঠল আনন্দে। 2022 পহেলা মে তারা দিল্লি থেকে পাটনার উদ্দেশ্যে ফ্লাইটে রওনা দিলেন। সবার চোখে মুখে ছিল উচ্ছ্বাস। 2রা মে সন্ধ্যায় জাফর তাদের 2 ছেলেকে নিয়ে বাজারে বের হলেন, সম্ভবত ঈদের কেনাকাটা বা বিশেষ কিছু উপহার কেনার জন্য। সেই রাতেই শাহনাজ ভালোবাসা দিয়ে রান্না করলেন জাফরের প্রিয় খাবার, চিকেন বিরিয়ানি। পরিবার একসঙ্গে বসে রাতের খাবার খেল। সেই রাতে জাফর খাওয়া দাওয়া শেষে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলেন। পরদিন ভোরে সবার আগে ঘুম ভাঙে তার বড় ছেলের। অকারণে তার মনটা অস্থির লাগছিল। সে ধীরে ধীরে বাবার ঘরের দিকে যায়। দরজা খুলতেই যে দৃশ্য তার চোখে পড়ে তা ছিল ভয়ঙ্কর। মেঝেতে পড়ে আছে বাবার নিথর দেহ, ঠিক পাশেই রক্তমাখা একটি প্রেসার কুকার। দেখে মনে হচ্ছিল কুকারটিকেই আঘাত করার অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। মুহূর্তেই আতঙ্কে চিৎকার করে ওঠে সে। তার সেই আর্তনাদ পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। শাহনাজ এবং পরিবারের অন্য সদস্যরা দৌড়ে সেখানে পৌঁছান। অল্প সময়ের মধ্যেই প্রতিবেশীরাও জড়ো হন। খবর ছড়িয়ে পড়ে দ্রুত। ঈদের আগের দিন, যে দিনটি আনন্দে কাটানোর কথা, সেই বাড়িতে নেমে আসে গভীর শোকের ছায়া। উৎসবের প্রস্তুতি মুহূর্তেই পরিণত হয় শোকসভায়। দ্রুত পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। সঙ্গে সঙ্গেই শুরু হয় তদন্ত। পরিবারের সদস্য ও আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। ছেলে জানায় সে ভোরে ঘুম থেকে উঠে বাবার ঘরে গিয়ে তাকে এভাবে পড়ে থাকতে দেখে। এরপর পুলিশ শাহনাজকে জিজ্ঞেস করে সেই রাতে কি ঘটেছিল। শাহনাজ বলতে শুরু করেন, সন্ধ্যায় তারা একসঙ্গে ঈদের কেনাকাটা করতে বেরিয়েছিলেন। বাড়ি ফিরে সবাই মিলে রাতের খাবার খান। সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু রাত প্রায় 3টের দিকে হঠাৎ অদ্ভুত শব্দে তার ঘুম ভেঙে যায়। কৌতূহল ও উদ্বেগে তিনি ঘর থেকে বেরিয়ে দেখার চেষ্টা করেন কি হচ্ছে। তার দাবি অনুযায়ী ঘর থেকে বেরোতেই হঠাৎ 2 অচেনা ব্যক্তি তাকে আক্রমণ করে। তারা জোর করে তার গয়না ছিনিয়ে নেয়। এরপর একজন তার নাক চেপে ধরে। তিনি অনুভব করেন আক্রমণকারীর হাতে যেন কোনো অদ্ভুত বস্তু ছিল। কয়েক মুহূর্তের মধ্যেই তার মাথা ঝিমঝিম করতে থাকে, চোখের সামনে অন্ধকার নেমে আসে। তিনি অজ্ঞান হয়ে পড়েন। প্রথম দিকে পুলিশ এটিকে ডাকাতির ঘটনা বলে মনে করেছিল, কিন্তু তদন্ত এগোতে গিয়ে কিছু বিষয় তাদের সন্দেহ বাড়ায়। বাড়ি থেকে শাহনাজের একটি হাড় ছাড়া আর কিছুই খোয়া যায়নি। এত বড় ঝুঁকি নিয়ে কেউ যদি বাড়িতে ঢোকে, তাহলে কেন মূল্যবান জিনিসপত্র আনটাচড থাকবে? এই অসঙ্গতি পুলিশের মনে প্রশ্ন তোলে, আসলেই কি এটি সাধারণ ডাকাতি, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো পরিকল্পিত রহস্য? কর্মকর্তারা এখন ভিন্ন একটি সম্ভাবনার কথা ভাবতে শুরু করলেন। পুলিশের এক কর্মকর্তা মন্তব্য করলেন, এটা সাধারণ চুরি বলে মনে হচ্ছে না। হামলাকারীরা শুধু লুটপাটের উদ্দেশ্যে আসেনি, এর পেছনে ব্যক্তিগত শত্রুতা বা কোনো পুরনো দ্বন্দ্ব থাকতে পারে।
এই ধারণা থেকেই তদন্তের গতি বদলে গেল। পুলিশ সবাইকে আরও গভীরভাবে জিজ্ঞাসাবাদ করতে শুরু করল, সম্ভাব্য প্রতিটি সূত্র খুঁজে বের করার চেষ্টা করতে লাগল। তদন্তে জানা যায় জাফর উদ্দিন জীবনের বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে কাটিয়েছেন। কাজের সূত্রে দূরে দূরে থাকতেন, ফলে এলাকায় তার খুব বেশি বন্ধু বা ঘনিষ্ঠ পরিচিত কেউ ছিল না। আর যতদূর জানা যায় তার কোনো প্রকাশ্য শত্রুও ছিল না। তবুও একটি বিষয় পুলিশকে বারবার ভাবাচ্ছিল, বাড়িতে টাকা ও গয়না থাকা সত্ত্বেও কিছুই চুরি হয়নি, শুধু শাহনাজের একটি হার ছাড়া আর কিছুই নিখোঁজ নয়। এই অদ্ভুত দিকটি তাদের সন্দেহ আরও বাড়িয়ে দেয়। ঘটনাটি খতিয়ে দেখতে পুলিশ বাড়ির প্রতিটি প্রবেশ ও প্রস্থান পথ খুঁটিয়ে পরীক্ষা করে। ভালোভাবে অনুসন্ধানের পর তারা বুঝতে পারে বাড়িতে ঢোকার একমাত্র পথ ছিল মূল দরজা, অন্য কোনো দরজা বা জানালা দিয়ে প্রবেশের সুযোগ নেই। আরও আশ্চর্যের বিষয়, জোর করে ঢোকার কোনো চিহ্ন পাওয়া যায়নি। কোনো দরজা ভাঙা নয়, জানালার কাঁচ ভাঙা নয়, তালা ভাঙারও কোনো চিহ্ন নেই। সব কিছু দেখে মনে হচ্ছিল যেই বাড়িতে ঢুকেছে সে বিনা বাধায় ঢুকেছে, যেন বাড়ির পরিবেশ ও লোকজন সম্পর্কে সে ভালোভাবেই পরিচিত ছিল। এতে পুলিশের মনে অস্বস্তিকর এক সম্ভাবনা জেগে ওঠে। হামলাকারী কি পরিবারের ভেতরের কেউ? শাহনাজ ও পরিবারের অন্য সদস্যদের বারবার জিজ্ঞাসাবাদ করা হলেও স্পষ্ট কোনো উত্তর পাওয়া যাচ্ছিল না। তবুও পুলিশ হাল ছাড়েনি। তারা তদন্তের স্বার্থে শাহনাজের মোবাইল ফোনটি চেয়ে নেয়। কোনো দ্বিধা না করে শাহনাজ তার আইফোনটি পুলিশের হাতে তুলে দেন। তিনি জানান এটি কিছুদিন আগে তার স্বামী উপহার দিয়েছিলেন। পুলিশ ফোনটি পরীক্ষা করে, কল রেকর্ড ও অন্যান্য তথ্য খুঁটিয়ে দেখে, কিন্তু সেখান থেকে উল্লেখযোগ্য কোনো সূত্র মেলে না। তবুও তাদের সন্দেহ কাটছিল না, পরিবারের ভেতরের কেউ জড়িত। দুই ছোট সন্তানকে সন্দেহের তালিকা থেকে দ্রুত বাদ দেওয়া হয়, কারণ তারা খুবই অল্প বয়সী। যদিও অপরাধ যে কোনো বয়সে ঘটতে পারে, তবুও পরিস্থিতি বিবেচনায় তাদের বিরুদ্ধে সন্দেহের যথেষ্ট ভিত্তি ছিল না। ফলে তদন্তের মূল কেন্দ্রবিন্দুতে চলে আসেন শাহনাজ। পুলিশ সরাসরি চাপ সৃষ্টি না করে নীরবে ও কৌশলে তদন্ত চালাতে থাকে। তারা প্রতিবেশীদের সঙ্গে কথা বলে, আত্মীয় স্বজনদের জিজ্ঞাসাবাদ করে, জানতে চায় কবে তাদের বিয়ে হয়েছিল, কেন জাফর সৌদি আরবের চাকরি ছেড়ে দেশে ফিরলেন, কেন তারা নয়ডায় থাকতে শুরু করলেন। তদন্ত চলাকালীন পুলিশ একটি গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। 2 বছর পর এই প্রথমবার জাফর উদ্দিন ঈদ উদযাপনের জন্য বাড়িতে ফিরেছিলেন। এই তথ্য তদন্তকে আরও রহস্যময় করে তোলে। শাহনাজের বাবা মায়ের বাড়ির একেবারে পাশেই নতুন বাড়ি বানিয়ে সেখানে ঈদ করতে আসার সিদ্ধান্ত এটা পুলিশকে ভাবিয়ে তুলেছিল। 2 বছর পর হঠাৎ এই বছরই কেন তিনি ফিরলেন? তদন্ত যত এগোতে লাগলো ততই সামনে আসতে লাগলো শাহনাজের অতীত জীবনের নানা গল্প, যা মামলাটিকে আরও জটিল করে তুলল। তদন্তে জানা যায় স্কুল জীবনে শাহনাজের এক ঘনিষ্ঠ বন্ধু ছিল, কামাল নামে এক ছেলে। সময়ের সঙ্গে তাদের বন্ধুত্ব প্রেমে রূপ নেয়। তারা প্রায়ই একসঙ্গে সময় কাটত, হাত ধরাধরি করে ঘুরত। বিষয়টি পুরো স্কুলে আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। অনেকেই তা ভালোভাবে নেয়নি। অবশেষে বিষয়টি শিক্ষকদের নজরে আসে এবং পৌঁছে যায় প্রধান শিক্ষকদের কাছে। স্কুল কর্তৃপক্ষ 2 পরিবারের অভিভাবকদের ডেকে পাঠান। তাদের জানানো হয় ছেলেমেয়ের এই আচরণ অন্য শিক্ষার্থীদের ওপর প্রভাব ফেলছে। এই সময় পড়াশোনার জন্য, এমন সম্পর্কে জড়ানোর জন্য নয়, এমন সতর্ক বার্তাও দেওয়া হয়। কিন্তু তবুও তারা নিজেদের আচরণে পরিবর্তন আনেনি। শেষ পর্যন্ত দুজনকেই স্কুল থেকে বহিষ্কার করা হয়। এরপর শাহনাজ অন্য একটি স্কুলে ভর্তি হয় আর কামাল অন্যত্র পড়াশোনা চালিয়ে যায়। কিছুদিন পর কামাল পড়াশোনা ছেড়ে কাজ শুরু করার সিদ্ধান্ত নেয়। তার ইচ্ছে ছিল টাকা জোগাড় করে একদিন শাহনাজকে বিয়ে করবে। তাদের সম্পর্কের কথা আশপাশের প্রতিবেশীদের কাছেও ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। একসময় শাহনাজের পরিবারও এই সম্পর্কের কথা জানতে পারে, কিন্তু বড় বাধা হয়ে দাঁড়ায় অর্থনৈতিক অবস্থান। শাহনাজের পরিবার ছিল সচ্ছল, আর কামাল ছিল দরিদ্র পরিবারের ছেলে। তার কোনো স্থায়ী চাকরি বা প্রতিষ্ঠিত অবস্থানও ছিল না, ফলে তাকে উপযুক্ত পাত্র হিসেবে মেনে নিতে রাজি হননি শাহনাজের বাবা মা। সময়ের সঙ্গে সঙ্গে পরিবার আরও উদ্বিগ্ন হয়ে ওঠে। তারা আশঙ্কা করতে থাকে কামালের সঙ্গে শাহনাজের অতীত সম্পর্ক ভবিষ্যতে তার বিয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই তারা দ্রুত তার জন্য ভালো পাত্র খুঁজতে শুরু করেন। কিন্তু আশপাশের এলাকায় সম্বন্ধ জোগাড় করা কঠিন হয়ে পড়ে, কারণ সবাই তার পুরনো সম্পর্কের কথা জানত। অবশেষে এক আত্মীয়ের মাধ্যমে তারা জানতে পারেন জাফর উদ্দিনের কথা, একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যিনি সৌদি আরবে কাজ করেন, ভালো উপার্জন করেন এবং সমাজে সম্মানিত। পাত্রপক্ষ যখন শাহনাজকে দেখতে আসে, খুব দ্রুতই বিয়ের প্রস্তাবে সম্মতি দেয়। বিয়েটি সম্পন্ন হয় এবং কিছুদিন পর জাফর আবার সৌদি আরবে ফিরে যান, শাহনাজকে ভারতে রেখে।
এদিকে ধীরে ধীরে শাহনাজ আবার যোগাযোগ শুরু করেন তার শৈশবের ভালোবাসা কামালের সঙ্গে। সময়ের সঙ্গে তারা আবার কাছাকাছি হয়ে ওঠেন। জাফর বছরে প্রায় 11 মাসই সৌদি আরবে থাকতেন, মাত্র 1 মাসের ছুটিতে বাড়ি ফিরতেন। ফলে তার অজান্তেই তার অনুপস্থিতিতে অনেক কিছু ঘটতে থাকে। এই সময়ের মধ্যেই শাহনাজের কোল জুড়ে আসে 2 ছেলে। জাফর উদ্দিন যেহেতু তার পরিবারকে সৌদি আরবে নিয়ে যেতে পারেননি, তাই তিনি সিদ্ধান্ত নেন শ্বশুরবাড়ির পাশেই একটি জমি কিনে সেখানে একটি সুন্দর বাড়ি তৈরি করবেন। তার ভাবনা ছিল স্ত্রী ও সন্তানরা সেখানে থাকলে প্রয়োজনে শ্বশুরবাড়ির লোকজন পাশে থাকবে। সেই পরিকল্পনা অনুযায়ী তিনি জমি কেনেন এবং বাড়ি নির্মাণ করেন। এদিকে সময়ের সঙ্গে সঙ্গে শাহনাজ ও কামালের সম্পর্ক আবার গভীর হতে থাকে। কামাল প্রায়ই বাড়িতে আসত, তার সঙ্গে সময় কাটাত। ধীরে ধীরে ছেলেরা বড় হতে থাকে। ছোট ছেলে বিষয়গুলো বোঝার মতো বড় না হলেও সে কামালকে আব্বু বলে ডাকতে শুরু করে। এমনকি কামাল বড় ছেলেকেও তাকে আব্বু বলে ডাকতে উৎসাহিত করত। যখন তাদের আসল বাবা জাফর তখনও সৌদি আরবেই ছিলেন। একদিন বড় ছেলে, যে তখন ধীরে ধীরে ভালো মন্দ বোঝার মতো বয়সে পৌঁছচ্ছিল, খেয়াল করতে শুরু করে যে তার মায়ের সঙ্গে কামালের সম্পর্ক স্বাভাবিক নয়। সে ফোনে কয়েকবার বাবাকে কামালের বাড়িতে আসার কথা জানায়। এতে স্বামী স্ত্রীর মধ্যে ফোনে ঝগড়া শুরু হয়। জাফর উদ্দিন তখন কাজের চাপের মধ্যেই ছিলেন। অবশেষে তিনি ছুটি নিয়ে দেশে ফিরে আসেন এবং শাহনাজের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। তিনি বোঝাতে চান তাদের 2 সন্তান আছে, একটি ভবিষ্যৎ আছে, সংসার আছে। কিন্তু শাহনাজ তখন কামালের প্রতি আবেগে এতটাই অন্ধ হয়ে পড়েছিলেন যে স্বামীকেই যেন প্রতিপক্ষ মনে করতে শুরু করেন। অনেক চেষ্টা করেও জাফর শাহনাজকে বোঝাতে পারেননি। তবুও তিনি আশা করেছিলেন হয়তো সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে। কিন্তু তিনি বুঝতে পারেন পরিস্থিতি বদলায়নি। অবশেষে স্ত্রীর জন্যই জাফর সৌদি আরবের চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি ভারতে ফিরে এসে নয়ডায় একটি কোম্পানিতে চাকরি নেন। এবার তিনি স্ত্রী ও 2 ছেলেকে পাটনা থেকে নয়ডায় নিয়ে আসেন। তিনি স্থির করেন এবার থেকে শাহনাজকে আর পাটনায় একা থাকতে দেবেন না। টানা 2 বছর তারা নয়ডায় একসঙ্গে থাকেন। এই সময়ে ধীরে ধীরে জাফরের মনে হয় হয়তো শাহনাজ অতীত ভুলে গেছেন। যদি কোনো সন্দেহজনক কিছু ঘটত তিনি নিশ্চয়ই টের পেতেন। কিন্তু তিনি তেমন কিছুই খুঁজে পাননি। তাই তিনি বিশ্বাস করতে শুরু করেন যে কামালের সঙ্গে সম্পর্কের ইতি ঘটেছে। সবকিছু ঠিক আছে ভেবে তিনি প্রথমবারের মতো শ্বশুরবাড়িতে ঈদ উদযাপনের পরিকল্পনা করেন। 1 মে পাটনায় যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আশ্চর্যজনকভাবে শাহনাজও এতে খুব খুশি হয়েছিলেন। জাফর তার স্ত্রীকে একটি আইফোন উপহার দিয়েছিলেন। তার দৃঢ় বিশ্বাস ছিল ফোনে বা জীবনে এমন কিছু নেই যা সন্দেহের কারণ হতে পারে। কিন্তু জাফর উদ্দিন জানতেন না যে শাহনাজ গোপনে আরেকটি ফোন ব্যবহার করতেন। এই দ্বিতীয় ফোনটি তিনি স্বামীর কাছ থেকে লুকিয়ে রেখেছিলেন। ফোনটির সিম কার্ডও ছিল অন্য কারো নামে, যা কামাল তাকে দিয়েছিল। যখন জাফর বাড়িতে থাকতেন না বা আশেপাশে থাকতেন না, তখন শাহনাজ এই গোপন ফোন দিয়ে কামালের সঙ্গে কথা বলতেন ও মেসেজ আদান প্রদান করতেন, যাতে কোনোভাবেই জাফর টের না পান। গত 2 বছর জাফর বিশ্বাস করতেন সবকিছু স্বাভাবিক চলছে এবং শাহনাজ অতীত ভুলে গেছেন। এদিকে শাহনাজ ভেতরে ভেতরে নিজের গোপন সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন। তিনি মনে করতেন একদিন তিনি সমস্যাগুলো থেকে চিরতরে মুক্তি পাবেন। একদিন বাড়িতে একা সুযোগ পেয়ে তিনি কামালকে ফোন করেন। তিনি প্রস্তাব দেন ঈদের সময়কে সুযোগ হিসেবে ব্যবহার করে তারা স্থায়ীভাবে জাফর উদ্দিনকে সরিয়ে দেবে। তার পরিকল্পনা ছিল জাফরকে চিরতরে শেষ করে দিলে তারা দুজন একসঙ্গে থাকতে পারবে এবং বিয়ে করে সুখে জীবন কাটাতে পারবে। কামাল এই প্রস্তাবের সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। সে আগেই পরিকল্পনা করে রেখেছিল এবং কিভাবে কাজটি করবে তা ঠিক করে নিয়েছিল। দুজন মিলে পরিকল্পনা চূড়ান্ত করে। 1 মে সকালে শাহনাজ ও তার পরিবার পাটনায় ফ্লাইটে রওনা দেয়। সেই সন্ধ্যায় জাফর তার 2 ছেলে নিয়ে ঈদের কেনাকাটা করতে বাইরে যান। তিনি বাড়ি থেকে বের হতেই শাহনাজ দ্রুত কামালকে ফোন করে বাড়িতে আসতে বলেন। সে কৌশলে কামালকে বাড়ির একটি ঘরে লুকিয়ে রাখে। জাফর ছেলেদের নিয়ে কেনাকাটা শেষে বাড়ি ফিরে আসেন। সবাই মিলে রাতের খাবার খান। খাওয়ার পর 2 ছেলে ঘুমিয়ে পড়ে। পরিকল্পনা অনুযায়ী শাহনাজ ভাবছিলেন রাতে আক্রমণ করলে সন্তানরা কিছুই দেখবে না, কারণ তারা গভীর ঘুমে থাকবে। তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি জাফরের সঙ্গে অকারণে একটি বিষয় নিয়ে ঝগড়া শুরু করেন।
ঝগড়ার এক পর্যায়ে তিনি জাফরকে রাগ দেখিয়ে বলেন তিনি ড্রয়িং রুমে গিয়ে ঘুমাবেন। রাগে জাফরও সম্মতি দেন এবং বলেন তিনি আর তাদের ঘরে ঘুমাবেন না। কিন্তু জাফর জানতেন না এই ঝগড়াটিও ছিল পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। রাত প্রায় ৩টের দিকে যখন জাফর গভীর ঘুমে আচ্ছন্ন, তখন শাহনাজ নীরবে কামালকে লুকিয়ে রাখা ঘর থেকে বের করে আনেন। এরপর তিনি রান্নাঘর থেকে একটি প্রেসার কুকার নিয়ে আসেন। তারা ধারালো ছুরি বা অন্য অস্ত্র ব্যবহার করেননি, কারণ সেগুলো সহজেই শনাক্তযোগ্য হতো। শাহনাজ ও কামাল আগেই সবকিছু নিয়ে আলোচনা ও পরিকল্পনা করেছিল। অনেক অপরাধমূলক নাটক ও কাহিনীতে একই ধরনের পদ্ধতি ব্যবহার হতে দেখা যায়। তারা সিদ্ধান্ত নিয়েছিল ভারী প্রেসার কুকারটি সবচেয়ে দ্রুত ও কার্যকর অস্ত্র হতে পারে। এক শক্ত আঘাতেই তারা জাফর উদ্দিনকে আক্রমণ করে, যাতে প্রথমবারেই কাজ সম্পন্ন হয়। প্রাথমিক আঘাতের পরও শাহনাজ ও কামাল থামেনি। জাফর যখন ঘুমে অচেতন অবস্থায় ছিলেন, তারা বারবার তার মাথায় আঘাত করতে থাকে, যতক্ষণ না তারা নিশ্চিত হয় যে তিনি আর বেঁচে নেই। রাত প্রায় 3:30-র দিকে যখন পুরো বাড়ি গভীর ঘুমে নিমগ্ন, তখন কামাল দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যায়। শাহনাজ দরজা বন্ধ করে দেয় এবং শান্তভাবে নিজের ঘরে ফিরে যায়। তিনি পরিকল্পনা অনুযায়ী ভোরের অপেক্ষা করতে থাকেন। তার ইচ্ছা ছিল ছেলে যখন ঘুম থেকে উঠে দেহ আবিষ্কার করবে, তখন তিনি আগেই প্রস্তুত করা গল্পটি সামনে আনবেন। পরদিন সকালে বড় ছেলে বাবার নিথর দেহ দেখতে পায়। ঠিক সেই মুহূর্তের জন্যই শাহনাজ একটি মিথ্যা কাহিনী গড়ে রেখেছিলেন। তিনি দাবি করার পরিকল্পনা করেছিলেন যে 2 অচেনা ব্যক্তি বাড়িতে ঢুকে তাকে আক্রমণ করে, তার গলার হাড় ছিনিয়ে নেয় এবং পরে তার স্বামীকে হত্যা করে পালিয়ে যায়। কিন্তু তার এই গল্প ছিল দুর্বল ও অসংলগ্ন। বাড়ি থেকে শুধু হাড়টি ছাড়া আর কোনো মূল্যবান জিনিস চুরি যায়নি। যদি সত্যিই ডাকাতির ঘটনা হতো, তাহলে অন্য জিনিসপত্রও নেওয়া হতো। আক্রমণের ধরন ও ঘটনার পরবর্তী পরিস্থিতি স্পষ্ট করে দেয় এটি লুটপাট নয়, বরং ব্যক্তিগত প্রতিশোধ ও গভীর বিদ্বেষের ফল। শাহনাজের বানানো গল্পটি পুলিশকে বিভ্রান্ত করতে পারেনি। তদন্ত চলাকালীন পুলিশ তার ব্যবহৃত গোপন দ্বিতীয় ফোনটি খুঁজে পায়, যেটি তিনি কামালের সঙ্গে যোগাযোগের জন্য ব্যবহার করতেন। সেই ফোনের কল রেকর্ড ও মেসেজই মামলার গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে ওঠে। 2022 সালের 10ই মে কামাল ও শাহনাজকে গ্রেপ্তার করা হয়। তারা আদালতে হাজির হন এবং তাদের বিচার প্রক্রিয়া এখনও চলমান। বর্তমানে দুজনই পাটনা কারাগারে আটক রয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় হারিয়ে গেছে এক পরিশ্রমী মানুষ, যিনি শুধু পরিবারের সুখ ও সুরক্ষা নিশ্চিত করতে চেয়েছিলেন। শাহনাজের কাছে ছিল সব: একটা পরিবার, নিজের বাড়ি আর কষ্ট করে কাজ করা স্বামী। তবুও কি এমন ষড়যন্ত্র করে তাকে হত্যা করা ঠিক ছিল? শাহনাজ তার সন্তানের কথা ভাবল না, যার মাথা থেকে সে বাবার ছায়া মুছে দিল। আজ তাদের 2 ছেলে বাবাহীন হয়ে পড়েছে। বাবার সেই সুরক্ষার ছায়া আর নেই।